রাত্রি একা বসে আছে আদিলের রুমে। বাইরে অনেক মানুষজন থাকলেও এ রুমে কেউ নেই। এ রুমে সে এর আগেও এসেছে, কিন্তু আজ রুমটাকে চেনা যাচ্ছে না। খুব সুন্দর করে ডেকোরেশন করা। রাত্রি নিজেও সেজে আছে, খয়েরি শাড়ি ওড়না গয়না পরে কোণে সেজে বসে আছে। বেশ কিছুক্ষণ হলো নিজের বাড়ি থেকে এ বাড়িতে এসেছে সে, সঙ্গে শ্রাবণীকেও নিয়ে এসেছে। এতদিন এ বাড়িতে এসেছে মালিহার টিচার হয়ে, আজ এসেছে মালিহার ভাবি হয়ে। অদ্ভুত লাগছে তার কাছে। শেষমেশ বিয়েটা হয়েই গেল, একটা নতুন অধ্যায়ের সূচনা হলো তার জীবনে। দরজা খোলার শব্দ হলে নড়ে চড়ে ঠিক হয়ে বসলো রাত্রি। ভেবেছিল অপরিচিত কেউ হবে, নতুন বউ দেখতে এসেছে, কিন্তু না, এসেছে আদিল। আদিল এসে প্রথমে জানলা বন্ধ করে দিল। বাইরে ঝুম বৃষ্টি, বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা ঘরের ভিতর এসে ঢুকছিল। রাত্রির মনে হলো জানলাটা তারই বন্ধ করা উচিত ছিল। বোকার মতো কাজ হয়ে গেল কি? আদিল বিছানার দিকে এগিয়ে এসে বলল, আমি এখানে বসতে পারি? নিজের ঘর, নিজের বিছানা, অথচ বসার জন্য কিনা অন্যের পারমিশন চাচ্ছে। রাত্রি বলল, হ্যাঁ বসুন। আদিল বসলো। তার খুব লজ্জা লজ্জা লাগছে। এতদিন যে মেয়েটাকে পাওয়ার বাসনা করেছে, সেই মেয়েটা আজ তার ঘরে, তার বউ। অথচ সে লজ্জায় লাল, কিছু বলতে পারছে না, তাকাতে পর্যন্ত লজ্জা লাগছে। নিজের প্রতি নিজে খুব বিরক্ত সে। রাত্রি তাকিয়ে আছে জানালার দিকে। তানবিন বলেছিল বিয়ের দিন বৃষ্টি হবে, এক ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে। আজ সত্যই বৃষ্টি হচ্ছে, কিন্তু বিয়েটা তার সঙ্গে হয়নি। আর এক ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টিও দেখা হলো না। আদিল রাত্রিকে অন্যমনস্ক খেয়াল করলো। মন খারাপ হলো তার। মনে হলো রাত্রি তানবিনের কথা ভাবছে। একদম বিষয়টা মানতে পারল না সে। কিছুক্ষণ রাত্রির দিকে তাকিয়ে রইল একটানা। লজ্জা লাগছে না আর, খারাপ লাগছে। কষ্ট হৃদয়ে বলল, আমার হৃদয়ে যাকে পুষি, তার হৃদয়ে অন্য কারোর পোষ আমি মানব না রাত্রি, আমি অত উদার নই। রাত্রি আদিলের দিকে তাকালো। আদিলের কথার অর্থ বুঝতে তেমন সমস্যা হলো না তার। বলল, অন্য কাউকে হৃদয়ে পুষবো বলে কি আপনাকে বিয়ে করেছি? আদিলের খুব ভালো লাগলো রাত্রির এই কথাটা শুনতে। তার মনে হয় দীর্ঘদিন হৃদয়ে লালিত কোনো বাসনা পূর্ণ হয়ে গেছে। সে হাতে নাড়াচাড়া করতে থাকা জবা ফুলটি রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজও কি নিবেন না? রাত্রি আজ নিজে থেকেই জবা ফুল গ্রহণ করল। বলল, এতদিন আমার কাছে শুধু কালো রাত্রির খামে ভরা কষ্ট, যন্ত্রণা আর দুঃখ এসেছিল, যেসব আমি কখনো চাইনি। কিন্তু এই প্রথম না চাইতেও একটা রঙিন খাম এসে গেল জীবনে। আমি চাই সেই খামের ভিতর ভালোবাসা থাকবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে। আপনি কি রঙিন খাম ভরা সুখ হবেন আদিল? কথাগুলো বলতে গিয়ে রাত্রির চোখে অশ্রু চিকচিক করছে। আদিল ভীষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। এমন করে কখনো কেউ তাকে সুখ হতে বলেনি। সে তো ধরেই নিয়েছিল সে সবার জীবনের অসুখ, কিন্তু আজ কেউ তাকে সুখ হতে বলছে। সে বলল, নিশ্চয়ই হব। রাত্রির ভীষণ শান্তি লাগলো। সে কাউকে নির্দ্বিধায় নিজের সুখ হতে বলতে পারছে, এবং সেই মানুষটিও তাতে সায় দিচ্ছে। এটা প্রশান্তির। রাত্রি বলল, হাত পাতুন। কেন? অবাক হয়ে প্রশ্ন করল আদিল। কিছু দেব আপনাকে। আদিল আর দ্বিরুক্তি না করে হাত বাড়ালো রাত্রির দেওয়া জিনিস নিতে। রাত্রি হাতের মাঝে সেই বস্তুটা রাখলো, ভীষণ ক্ষুদ্র কাগজের টুকরো। আদিল কাগজটা দেখে খুব চমকিত চোখে তাকালো রাত্রির দিকে। এটা? রাত্রি বলল, আপনার থেকে চুরি করে নেওয়া সেই 4 অক্ষর, লাভ। LOVE, লাভ। আদিল বিশ্বাস করতে পারছে না এসব। তার কি আচমকা হ্যালুসিনেশন হচ্ছে? রাত্রি আদিলকে দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত দেখে বলল, কি হয়েছে? আপনি বাস্তব? না, আপনার জেগে জেগে দেখা 365 নাম্বার স্বপ্ন আমি। আদিল হেসে ফেলল। বেশ কিছু সময় হাসল সে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপনাকে পার্মানেন্টলি আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ মূল্যবান এই 4টা অক্ষর ফেরত দেওয়ার জন্য। ধন্যবাদ আমার 365 নাম্বার স্বপ্ন হওয়ার জন্য। ভালোবাসি আপনাকে। অঙ্গীকার করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ভালোবাসবো। রাত্রির চোখ ভিজে আসে আবার। সে অন্যদিকে তাকিয়ে চোখের অশ্রু মুছে।
কিন্তু তার চোখ ভিজে ওঠে আবারও। উষ্ণ অশ্রুতে ভিজে যায় তার গালও। 3 বছর পর। স্ট্রোকের কারণে এনামুল শিকদারের অবস্থা খুব একটা ভালো না। ওনার এক পা এখন প্যারালাইজড। পাওনাদারদের চাপে চিন্তায় 1 বছর আগে স্ট্রোক করেছেন তিনি। প্রিয়ারাকেও ধরেছে অসুখে। বেশ কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ। অয়ন ধীরে ধীরে কাজ করতে করতে এখন মোটামুটি ভালোই ইনকাম করছে। একটা বেকারি কারখানায় কাজ নিয়েছিল সে, এখনও সেখানেই আছে। এছাড়া রাত্রেও চাকরি করছে। চাকরিটা পারভিন ঠিক করে দিয়েছেন। চাকরির টাকাটা সে 3 ভাগের 2 ভাগ নিজের পরিবারকে দেয়। এতে আদিল অথবা পারভিন কেউই আপত্তি করে না। পাওনাদারদের টাকা আস্তে আস্তে পরিশোধ করছে। শীঘ্রই হয়তো সবটা পরিশোধ হয়ে যাবে। মিথিলারও একটা বিয়ে দিতে পেরেছে, 1.5 বছর হলো। তার স্বামী ছোটোখাটো একটা দোকান দেয়, ভালোই আছে। 7 মাস পর বাচ্চা হবে মিথিলার। অয়ন আর শ্রাবণী মিলে রুটি বানাচ্ছে। অয়ন বেলছে আর শ্রাবণী ভাজছে। প্রিয়ারার শরীর ভালো না। অয়ন তাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছে। তারপরও দেখা গেল প্রিয়ারা এসেছেন। অয়ন বলল, আপনি কেন এসেছেন? বললাম না শুয়ে থাকুন। যান, ঘরে যান। আমার শরীর এখন ভালো লাগছে, আমিই করে দিচ্ছি, তোমরা গিয়ে তৈরি হও। অয়ন অথবা শ্রাবণী কেউই গেল না। রুটি বানানো শেষ করে তারপরই গেল তারা। অয়ন কোনো রকম খেয়ে আগেই বের হলো। গেট দিয়ে বের হয়েই দেখতে পেল রোশনিদের বাড়ির সম্মুখে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। সিএনজি থেকে একজন শাড়ি পরিহিত মেয়ে নামলো। মেয়েটাকে চেনাই দায় এখন। আগের মতো নেই। আগে চিকন ছিল, এখন মোটা হয়েছে। আগের চেয়ে সুন্দরও হয়ে গেছে। অয়ন ভেবেছিল রোশনির স্বামীকেও দেখতে পাবে, কিন্তু শুধু রোশনিই নামলো, আর কাউকে দেখা গেল না নামতে। রোশনির চোখও হঠাৎ অয়নের উপর পড়ল। তটস্থ হয়ে চলতে শুরু করলো অয়ন। মেয়েটার চোখে এখনও ভাসা ভাসা অভিমান। রোশনির শ্বশুরবাড়ি এখান থেকে ভালোই দূরে। সায়রা বেগম মেয়েকে বাড়িতে রাখেননি। অয়নের থেকে দূরে সরাতে মেয়েকে ইন্টারে পড়াকালীনই বিয়ে শাদি দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। অয়ন রোশনির সামনে দিয়ে যাওয়ার সময় রোশনি বলল, আমি সেই রাতটার কথা কিছুতেই ভুলতে পারি না। কতটা নিরুপায় হয়ে আপনার কাছে ছুটে গিয়েছিলাম, শুধু আপনাকে ছেড়ে থাকতে পারবো না বলে। পালাতে চেয়েছিলাম আপনাকে নিয়ে, কিন্তু আপনি আমাকে গ্রহণ না করে দরজা থেকেই ফিরিয়ে দিয়েছিলেন, মুখ ঘুরিয়ে নিয়েছিলেন আমার থেকে। পরদিনই আমি অন্য কারো হয়ে গেলাম। আমাকে কেউই বুঝলো না, না আপনি বুঝলেন আর না আমার মা বুঝলো। এখন আপনারা সবাই ভালো আছেন তো? সবাই খুব খুশি এখন? রোশনির কথাগুলো গাঢ় অভিমানে পূর্ণ। আর দাঁড়ালো না সে। বাড়ির ভিতর ঢুকে গেল। হাতে বড় সাইজের এক লাগেজ। অনেক দিন থাকবে মনে হচ্ছে। রোশনি চলে যাওয়ার পরও অয়ন দাঁড়িয়ে রইল। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার অন্তঃকরণ থেকে। মেয়েটা এখনো আগের মতোই আছে, একটুও বুদ্ধিশুদ্ধি হয়নি। এখনো বুঝতে পারছে না অয়ন কেন তার থেকে সবসময় দূরে থেকেছে। তাকে দূরে থাকতে হয়েছিল। তার নিয়তিই যে এমন নিষ্ঠুর। অয়ন হাঁটতে শুরু করলো। সময় মতো পৌঁছতে হবে তাকে। মিশাত একটা চুলা কিনেছে, মাটির চুলা। বেশি দিন হয়নি। রান্না বান্না করে খাবেই বলে এই সিদ্ধান্ত। কিন্তু সে রাঁধতে গেলে ধোঁয়ায় চারিদিক ছেয়ে যায়। আগুন ধরাতে অনেক কষ্ট। শ্রাবণী এসে দেখলো মিশাত চুলা ফুঁকছে। চুলাতে ভাতের পাতিল। ধোঁয়ার জন্য শ্রাবণী ওড়না দিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে এসে সামনে দাঁড়ালো। খোলা ছাদে রান্নার দৃশ্য ভালোই লাগে দেখতে, কিন্তু ধোঁয়াটা খুব বিরক্তিকর। শ্রাবণী বলল, বিয়ের পর আমাকে এই চুলায় রান্না করতে হবে নাকি? মিশাত বলল, না না, তা কেন? গ্যাসের চুলা কিনে দেবো তোমায়। এই যে রাত দিন কত খাটছি আমি, এরপরও কেন তোমাকে এই চুলায় রান্না করতে হবে? হঠাৎ আগুন জ্বলল চুলায়। মিশাতের মুখে হাসি ফুটল। সে আরও 2টো কাঠ দিয়ে দিল ভিতরে। শ্রাবণীর দিকে নিজের বসার গোড়াটা এগিয়ে দিয়ে বলল, বসো। শ্রাবণী বসে বলল, এই চিলে কোঠা কবে ছাড়ছেন? বাসা খুঁজে পাননি এখনো? আমাকে বিয়ে করবেন কবে? বাসা তো পাচ্ছি না, আর বিয়ে কি এখন? আগে পরীক্ষাটা দাও। সুরভি মঞ্জিল নামে যে বাড়িটা আছে না, ওখানে দেখলাম ভাড়ার নোটিশ টাঙানো। তাই নাকি? আমি তো খেয়াল করিনি। ভাড়া কত? আমি কি জানি, আপনি গিয়ে কথা বলে দেখবেন, মনে হয় না বেশি হবে। আচ্ছা, কথা বলে দেখব। শ্রাবণী ঝুড়িতে থাকা বেগুনগুলো দেখে বলল, এগুলো রান্না করবেন? ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। শ্রাবণী বেগুন কাটতে শুরু করলো।
মিশাত বলল, তুমি তো বিয়ের আগেই আমার বউ হয়ে যাচ্ছ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। সবাই তো জানে আমি আপনার বউ হব, আমিও তাই আগে থেকেই বউ হওয়ার প্র্যাকটিস করছি। আপনি উঠুন, আমি রান্না করি। থাক থাক, এত বেশি প্র্যাকটিস করতে হবে না, তুমি শুধু বেগুনি কাটো, রাঁধতে হবে না। যতক্ষণ পর্যন্ত না মিশাতের রান্না শেষ হলো, শ্রাবণী বসে থাকলো। মিশাত পুরো বিকেলই ব্যয় করলো রান্নার পিছনে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশে এখন রঙিন মেঘের ছড়াছড়ি, মৃদুমন্দ বাতাস বইছে, ছাদ থেকে কাপড় তুলছে রাত্রি। হঠাৎ তার চোখ পড়ল রাস্তায়। প্রথমে খুব একটা খেয়াল করলো না, এরপর কি মনে হতেই আবার তাকালো। ভালো দেখা যাচ্ছে না এই সময়, আধো অন্ধকার আধো আলো। তবে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখা যাচ্ছে। রাত্রির বুক ধক করে উঠল। কেন যেন মনে হচ্ছে ওটা তানবিন। রাত্রি যখন ভালো করে খেয়াল করে দেখতে চাচ্ছিল, এই সময় ছেলেটা বাইক নিয়ে চলে গেল। ছেলেটা তানবিন কি করে হয়? তানবিন তো এখনো জেলে, কিন্তু তার অযথাই হঠাৎ আজ তানবিনের কথা মনে পড়ল কেন? বাসার সামনে তো অনেক বাইকই থামে, কিন্তু তা দেখে তো এমন মনে হয় না কখনো। রাত্রি মনের ভুল ভেবে নিচে নেমে এলো। কিচেন থেকে আদিল ও মালিহার সমস্যা শোনা যাচ্ছে। দুই ভাই বোন মিলে বিরিয়ানি রান্না করছে। পারভিন বাসায় নেই, উনি এক বোনের বাসায় গিয়েছেন। রাত্রি বলেছিল সে রান্নায় সাহায্য করবে, কিন্তু ভাই বোন কেউ তার সাহায্য চায় না। তারা দুজনেই নাকি সবটা পারবে। রাত্রির সামনে বিরিয়ানি পরিবেশন করা হলো মাগরিবের নামাজের পর। খাওয়ার পরও যখন রাত্রি প্রশংসামূলক কোনো বাক্য বলছিল না, তখন ভাই বোন একে অন্যের মুখ চাওয়াচাই করছিল। রাত্রি দেখছিল সবই। আদিল তো এক প্রকার রাগ করেই রুমে চলে এলো। সে চেয়েছিল রাত্রি রান্না খেয়ে খুশি হোক, কিন্তু রাত্রি তো কিছুই বলল না। রুমে চলে আসার অনেকক্ষণ পরও রাত্রি রুমে আসছে না। রাত্রি কি এটাও বুঝতে পারছে না সে রাগ করেছে? খুবই অসহায় লাগছে আদিলের। রাত্রির আসার শব্দ কানে এলেই আদিল ল্যাপটপ নিয়ে বসলো, যেন অফিসের কোনো কাজে ব্যস্ত সে। কি সমস্যা? রাত্রি বলল। কি সমস্যা? নাকের ডগায় রাগ। আদিল নাকে হাত দিল। কোথায়? আচ্ছা, নেই তাহলে। রাত্রি চলে যেতে চাইলে আদিল বলে উঠল, কিছু বলবে? না। আদিল খুব আশাহত হলো। রাত্রি ঠিক তখনই বলল, রান্না ভালো হয়েছে। আদিল বলল, তাই? তাহলে ভালো রান্না খাওয়ানোর জন্য উপহার দাও। রাত্রি অবাক হয়ে বলল, কি উপহার দেব? আদিল নিজের হাত রাত্রির দিকে এগিয়ে দিয়ে বলল, কিস মাই হ্যান্ড। পার্সেল এসেছে, রাত্রির নাম লেখা। রাত্রি দুদিন ধরে বাবার বাড়িতে আছে। যে পার্সেল পাঠিয়েছে সে জেনে শুনেই পাঠিয়েছে বলতে হবে। পার্সেলটা প্রথমে এসে পড়েছে শ্রাবণীর হাতে। শ্রাবণী চেয়েছিল সে আগে খুলে দেখবে কি আছে ভিতরে, কিন্তু আবার মনে হলো এটা অন্যায়। সে রুমে নিয়ে এলো। রাত্রি পার্সেল দেখে ভাবলো আদিল পাঠিয়েছে, কিন্তু খোলার পর ভিতরে বেলি ফুল আর সেই সঙ্গে চিরকুট ও লকেট চেন দেখে স্তব্ধ হয়ে গেল। এটা তো সেই লকেট চেন যেটা আরও একবার বেলি ফুলের সাথে পাঠানো হয়েছিল তার কাছে। সে ফুলের সাথে এটাও ফেরত দিয়ে দিয়েছিল। রাত্রি চিরকুটের ভাঁজ খুলল। পরিচিত হাতের লেখা, তানবিনের। দুটো চিরকুট। প্রথমটায় লেখা, কতদিন হলো তোমাকে দেখি না, কতদিন হলো তোমার সাথে কোনো কথা নেই, কতদিন হলো তোমার চোখে চোখ রাখিনি, তবে আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। নিষ্ঠুর প্রকৃতির এই কতদিন শব্দটি আমার ভালোবাসা লঙ্ঘিত করতে পারেনি। দ্বিতীয়টায় লেখা, কেমন আছো রাত? ছাতাটা রেখেছো এখনো? যত্ন পাচ্ছে নাকি অবহেলা? আশা করি যত্নে আছে। ভালো থেকো সর্বদা। রাত্রি স্তম্ভিত হয়ে গেল। মুখ দিয়ে কথা ফুটছে না, সব ভাবনা গুলিয়ে উঠছে। তানবীরের দেওয়া চিরকুট মানে কিভাবে কি? শ্রাবণী রাত্রির হাত থেকে চিরকুট নিয়ে পড়ে দেখল। চিরকুট, বেলি ফুল আর চেন দেখে যা বোঝার বুঝে নিল সে। রাত্রির দিকে তাকিয়ে বলল, তানবিন ভাইয়া? রাত্রি দ্রুত নিজের মোবাইল হাতে নিল। কি হচ্ছে এসব? তানবিন কি এখন মুক্ত? তবে কি সেদিন সন্ধ্যায় দেখা মানুষটা তানবিনই ছিল? তুরিনের নাম্বারে কল দিল রাত্রি। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো। প্রথমে কুশল বিনিময়ের পাট চুকে রাত্রি যেই না বলল, তোমার ভাইয়া? তুরিন এটুকু শুনেই বলল, আপনাকে হয়তো খবরটা বলা উচিত ছিল। ভাইয়ার জামিন হয়েছে এই কয়েকদিন হলো। রাত্রি কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। ভীষণ ভালো লাগছে তার এই খবরটা শুনে। 14 বছর বন্দি জীবন কাটাতে হলো না তানবিনকে, এখন তো একটা ভালো জীবন কাটাতে পারবে সে।
রাত্রি তানভিনের সুন্দর জীবনের জন্য শুভকামনা জানালো। রাত্রি জানতে পারল তুরিন এবং তানভিন এখন নিজেদের বাড়িতে থাকছে। তানভিনের জামিনের পর তার বন্ধুরা মিলে চাচাদের যা তা অবস্থা করে বের করে দিয়েছে বাড়ি থেকে। অবশ্য এটাই তো করা উচিত লোভী মানুষগুলোর সাথে। তানভিনের জামিনের খবরে সবাই খুব খুশি হলো। রাত্রির ভাবতেই শান্তি লাগছে, তানভিন এরপর থেকে মুক্ত থাকবে, জীবনটা অনেক সুন্দর হোক তার, অনেক ভালো থাকুক। মোবাইলে কল এলো, আদিল কল দিয়েছে, জানালো নিচে আছে। রাত্রি বেরিয়ে পড়লো সবাইকে বিদায় জানিয়ে। আদিল রিক্সা নিয়ে অপেক্ষা করছিল। রাত্রি উঠে বসতেই সেও বসলো। রিক্সা চলছে। কিছু দূর আসার পর আদিল একটা জবা দেখিয়ে বলল, নেবে নাকি? রাত্রি নেওয়ার জন্য হাত বাড়ালেই আদিল জবাটি দূরে সরিয়ে ফেলল। রাত্রি একটু রেগে তাকালো, টেনে নিয়ে নিল ফুলটি। আদিল হঠাৎ মুখ গম্ভীর করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত? কৌতূহলী হয়ে প্রশ্ন করল রাত্রি। আমি আবার অসুস্থ হয়ে যাব। কেন? সুস্থ স্বাভাবিকে আমাকে মানায় না। রাত্রি হেসে বলল, আপনি আসলে ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছেন, বেশ বুঝতে পারছি আমি। না, এখনো অসুস্থ হইনি, তবে হব। আদিল রাত্রির দিকে তাকালো। আদিলের অসুস্থতার কারণ হবে মিসেস আদিল? রাত্রি চিন্তা করার ভঙ্গি করল, যেন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবছে। হঠাৎ হেসে বলল, হওয়াই যায়, বলে সে হাতের জবাটি কানে গুঁজল। সমাপ্ত।